সেদিন দলে দলে লোকজন আমাদের ঘরে ঢুকছিল। কেউ দেখছিল আম্মাকে, কেউ আব্বাকে, অথচ সবার দেখার কথা ছিল আমার বড় আপাকে। সময়টা ছিল হেমন্তের এক সোনাঝরা মিষ্টি দুপুর। সারা বাড়ি জুড়ে থিথি আনন। আমাদের পরিবারের প্রথম বিয়ে বলে কথা। অবনী আপার বিয়েটা তখন সম্পন্ন হয়ে গিয়েছে কায়সার ভাইয়ের সাথে। কায়সার ভাই হল আমার বড় চাচার মেজ ছেলে। দাদি আব্বাকে প্রচণ্ড ভালোবাসতেন ছোট ছেলে বলে। আবার সেই ছোট ছেলের ঘরের প্রথম সন্তান আমার অবনী আপা। দাদির পরাণ ছিল আমার অবনী আপা। দাদি খুব চেয়েছেন নিজেই পাত্র ঠিক করবেন তার অবনীর জন্য। হলো তাই। আব্বাও মায়ের ফেলা আবদার ফেলতে পারেননি। এক বাক্যে রাজি হয়ে গেলেন। আপার সাথে কায়সার ভাইয়ের বিয়ের কথা যখন দুই পরিবারের মাঝে পাকা হয়, তখন আপা ক্লাস 8-এ পড়ে। বয়স 14 আর কায়সার ভাই তখন কলেজে পড়ে হোস্টেলে থেকে। আপা কলেজ পাশ করলেই বিয়ে হবে। গুরুগম্ভীর কায়সার ভাইয়ের দিক থেকেও কোনো আপত্তি ছিল না। আপার সাথে অতিরিক্ত কথাও বলতেন না তিনি। আপাও লজ্জায় লুকিয়ে লুকিয়ে থাকত কায়সার ভাই বাড়ি এলেই। আব্বা তারপর বিদেশে চলে যায়। সবকিছুই ঠিকঠাক চলছে। এদিকে যখন আপা কিশোরী বয়স পেরিয়ে চঞ্চল তারুণ্যে পা রাখল, দুই পরিবারের অপেক্ষার অবসান হল। বিয়ের দিন ঘনিয়ে আসছে। আম্মা আব্বাকে চিঠি লিখলেন আপার বিয়ের বিষয়ে। তখন চিঠির স্বর্ণালী যুগ ছিল। চিঠির উত্তর আসতে 3 মাস লেগে যেত। বসে থাকার সময় নেই। আম্মা আমাকে সাথে করে বড় বাজারে গেলেন। আব্বার কাছে টেলিগ্রাম করলেন। কিভাবে কি করবেন বিয়ের বিষয়ে? তখন টেলিগ্রাম ছিল দেশের বাইরে বার্তা আদান প্রদানের সবচেয়ে দ্রুততম মাধ্যম। আব্বার থেকে জবাব এলো, আমি অবনীর বিয়ের আগেই বাড়িতে পৌঁছে যাব। তুমি সব প্রস্তুত করতে থাক। তারপর আব্বা অনেক টাকা পাঠিয়েছিল বড় আপার বিয়ে উপলক্ষে। বিয়ের কার্ড ছাপানো শেষ, বিলি করাও শেষ। আব্বার আশা হয় না। বিয়ের দিন যত ঘনিয়ে আসছে, আমার আম্মার মন খারাপ ততি গভীর হচ্ছে গিরিখাদের মতন। আপার গায়ে হলুদের দিন মেজ আপা মানে সজনী আপা চঞ্চন গলায় আম্মাকে বলল, তোমার জামাই আসে না কেন? আগের মতো চিঠিও লিখে না আমাদের কোনো বোনের কাছে। দূরে গেলে বুঝি পুরুষ মানুষের মন পাথর হিয়া যায়। তখন আম্মার হাতে নারকেল শলার চিকন বিছানার ঝাড়ু ছিল। আম্মা চ্যাত করে উঠলেন গরম তেলে পানি পড়ার মতোই। সেই ঝাড়ু দিয়ে সজনী আপার পিঠে এলোপাথারি মারলেন। গজগজ করে বললেন, পড়াশোনা করে মুখের ভাষা এমন হলো কেন তোর? পিতাকে নিয়ে কেউ এভাবে কথা বলে? বাড়িতে এসে বসে থাকলে পেটে ভাত আসবে? আর বইয়ের ভাষায় কথা বলতে পারিস না? পরিবারের কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোর পড়াশোনা বন। কি লাভ হচ্ছে পড়াশোনা করে? কি শিখছিস স্কুলে গিয়ে? তোর আব্বা আসলেই তোকে বিয়ে দিয়ে দিব। তখন এইভাবে কথা বলিস তুই? আমি অবনী, রজনী কিভাবে কথা বলি দেখিস না? সজনী আপা তখন মিনমিনিয়ে বলল, তুমি হলে মাস্টারের মেয়ে। তুমি তো বইয়ের ভাষায় কথা বলবে। কি লাভ গ্রামে থেকে শুদ্ধ ভাষায় কথা বলে? সেই লাড়কি ঠেলতে হবে। যেই লাউ সেই কদো। আমি কিছু বলি না। চুপচাপ বোকার মতো দাঁড়িয়ে থাকি। আম্মা কাজের ব্যস্ততায় ডুবে যায়। ঘরভর্তি অতিথি। আপার বিয়ে উপলক্ষে শহর থেকে বড় মামারাও এসেছে গায়ে হলুদের দিন বিকেলে। সবাই আব্বার কথা জানতে চাচ্ছে আম্মার কাছে। নানু উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল, কিরে জেসমিন জামাই আসবে কি অবনীর বিয়ার আগেই? আম্মার আগে দাদি উত্তর দিল, বেআইন আইবো আমার মন বলছে। দাদির কথা ঠিক হয়েছে। আব্বা সত্যি সত্যি আপার বিয়ের দিন শেষ দুপুরে এসে পড়ল। কিন্তু চমকপ্রদ কাহিনী হল আব্বার পায়ে পায়ে সঙ্গী হয়ে বিড়ালের ন্যায় এক বিদেশিনীও ঢুকল আমাদের ঘরের ভিতরে। অল্প সময়ের ব্যবধানেই বিয়ে বাড়ির উৎসবমুখর পরিবেশ থমথমে রূপ ধারণ করল। সবাই অবাক চোখে আব্বাকে দেখছে আড়ালে আবডালে। আশপাশের বাড়ির মানুষ জটলা বেঁধে আমাদের ঘরে ঢুকল। গ্রামে সামান্য কিছু ঘটলেও আগুনের হলকার মতন চারদিকে ছড়িয়ে যায়। নানাজনে নানাকথা বলছে। কেউ বলছে, চলেন নতুন বউ দেখি। বাকিজনে উৎসুক চোখে মুখে বলে, ওই বাড়ির ছেলের সাথে বিয়া হয়েছে, এদের কি দেখব? দেখার জিনিস তো এখানে। কি সুন্দর মেয়েকে বিয়ে করল কামরুলে। আসলেই তাই, অনেক সুন্দর, আম্মার চেয়ে বেশি। আব্বা তাকে আম্মার বেডরুমে নিয়ে গেল। আমি ও মেজ আপা আব্বাকে পা ছুঁয়ে সালাম করলাম। আব্বা আমাদের দুই বোনকে আদেশের সুরে বলল, নতুন অতিথিকে সালাম করো। আব্বা আমাদেরকে আগে থেকেই তুই না বলে তুমি বলে সম্বোধন করে। আমি সালাম দিলাম উনার পা ছুঁয়ে। সজনী আপা সালাম না দিয়ে 3 লাফে ঘরের দৌড় ডিঙিয়ে উঠানে পা রাখল। আমিও তার সাথে বাইরে গেলাম। নানি বিলাপ করছে ঘরের পিছনে গিয়ে। দাদি স্বাভাবিক আছে। মেজ আপা রসুই ঘরে আম্মার কাছে গেল। চোয়াল শক্ত করে দৃষ্টিতে কাঠিন্যতা এনে আম্মার দিকে চাইল। আম্মা তার চেয়েও দৃষ্টি কঠিন করে তাকালো মেজ আপার দিকে। টনটনে গলায় বলল, তুই কি বলবি আমি জানি। একজন বিয়ে করে মনের আনন্দে বউ নিয়ে আসছে, তাহলে তোদের আনন্দ বন্ধ হবে কেন? ইয়া বিয়ের আনন্দ কর গিয়ে। আমি হন্তদন্ত পায়ে বড় কাকার ঘরে গেলাম।
বধূবেশে বসে থাকা বড় আপার কানে কানে কথাটা বললাম। আপা খলখল করে উঠল শুনে, বলল, ফালতু কথা নিয়ে এসেছিস? আমাদের ঘরে কিসের নতুন বিদেশিনী? পরে কেঁদে ফেললাম আমি। আপা বসা থেকে উঠে দাঁড়ালো। সাজানো রঙিন মায়াবী মুখখানি পাংশুটে আকার ধারণ করল। কারুকাজ খচিত শাড়ির কুচিগুলো এক হাত দিয়ে একটু উপরে তুলে ধরল। আমার সাথে 3 উঠান ডিঙিয়ে ঘরের ভিতরে এলো। নানি ফ্যাসফ্যাসে গলায় আপাকে বলল, নানুভাই তুই স্বামীর ঘর থেইকা উঠা আসলি কেন? আপা নিরুত্তর। দাদি বলল, হ্যাঁ রে নবু, বিন তুই চিলা যা কইলাম বরের ঘরে। আপা কাউকেই প্রতিউত্তর দিলা না। সোজা আম্মার রুমে গেল। আমি, মেজো আপাও আপার পাশ ঘেসে দাঁড়ালাম। আব্বা আপনি 5 বছর পর দেশে আসলেন, কিন্তু ইনি কে? তার জবাব তোমার আম্মাকে জিজ্ঞেস করো গিয়ে। আপা রেগে গেল। বলল, মান সম্মান সব শেষ করে দিলেন, আম্মাকে কি আর জিজ্ঞেস করব? আমি বুঝি না, আমার ঘর এখন টিকবে আব্বা? আপনার বিবেক পুচে গেল বিদেশের মাটিতে থেকে। ছিয়া! আব্বা আপার গালে ঠাস ঠাস করে 2টো চড় বসিয়ে দিলেন। ক্রোধান্বিত হয়ে ধমকের সুরে বললেন, বেয়াদব মেয়ে কোথাকার! পিতার দিকে চোখ তুলে কথা বলছ? এত বড় আস্পর্ধা! কিসের ঘর ভাঙ্গবে তোমার? তোমার বিয়ে কার সাথে হয়েছে? আমার ভাতিজার সাথে। কায়সার যদি আমার বিষয় নিয়ে তোমার সাথে উচ্চবাচ্য করে, তার চামড়া তুলে ফেলব আমি, এই বলে দিলাম। সেই বিদেশিনী আব্বার দিকে চেয়ে বলল, ইংরেজিতে বলল, কি হয়েছে কামরুল? বিদেশিনী আরও বলল, তুমি তো তোমার পরিবার সম্পর্কে আমাকে কিছুই বলনি। আব্বা থম মেরে থাকে। আপার করা অপমানটা হজম হচ্ছে না। আপা গাল হাত দিয়ে দাঁড়িয়ে কান্না করছে। আব্বার উত্তেজিত গলা শুনেই আম্মা ছুটে এলেন। আব্বার দিকে তেজি অভিমানী চোখে চাইলেন। রোষপূর্ণ কণ্ঠে বললেন, আপনি এটা কি করলেন? আমার মাতৃ বিয়ে হওয়া মেয়ের গায়ে হাত তুললেন? আপনি কি মানুষ? আব্বা বললেন, ও মার খেয়েছে তোমার জন্য। তোমাকে তো সবই বলছি। তুমি যদি বিষয়টা ওদেরকে আগেই সহজ করে বুঝিয়ে বলতে, তাহলে সবকিছু অস্বাভাবিক হতো না। তুমিই তো বললে ওকে বাড়ি নিয়ে আসতে, নাকি এখন সবকিছু অস্বীকার করবে? আমি কিছুই জানি না বলে আমরা 3 বোন বিস্ফোরিত চাহনিতে একে অপরের দিকে চাইলাম। ভাবলাম আম্মা আব্বার দ্বিতীয় স্ত্রীর কথা জানে। রহস্যটা কোথায়? আম্মা নির্বে ঘর থেকে বেরিয়ে গেলেন। আম্মার পিছন পিছন 3 বোন ও বের হয়ে গেলাম। সবাই যার যার মতো এদিক ওদিক ছড়িয়ে গেল। সবার চোখে মুখে রাজ্যের বিরক্তি, উদ্বেগ ভর করে আছে থম মেরে থাকা মেঘরাশির ন্যায়। আপা আম্মাকে জিজ্ঞেস করল, আম্মা আব্বা যা বলল তা কি সত্যি? আম্মার সরল স্বীকারোক্তি, হ্যাঁ আমি জানি। আপার কণ্ঠ ধরে এলো। ভেজা কণ্ঠে জানতে চাইল, আম্মা কেন নিজের পায়ে নিজে কুড়াল মারলেন? ইয়া আমরা 3 বোন ও জানি না। আম্মা নিস্তরঙ্গ নদীর মতোই চুপচাপ। সজনী আপা জেদি, চঞ্চল, অধৈর্যশীলা, কড়া সুরে বলে ফেলল, আম্মা আমি সেই সাদা চামড়ার মেয়েকে মেরে ফেলব। আমাদের ঘরে এই মহিলা থাকতে পারবে না। আমি কাউকে ভয়ে করি না। বড় আপা চাইলেও আর আম্মার কাছে থাকতে পারল না। বড় কাকার ঘরে অর্থাৎ তার স্বামীর ঘরে চলে যেতে হলো ডাক পড়াতে। আম্মা আপার দিকে চেয়ে বলল, চুলায় লাকড়ি দেখছিস মেয়ে? একদম মেরে ফেলব তোকে। ছোট মুখে বড় কথা বলবি না। সজনী আপা গোমরা মুখে ধূপধাপ পায়ের আওয়াজ তুলে রসুই ঘর থেকে বের হয়ে গেল। আমি আম্মার দিকে চেয়ে বললাম, আম্মা আমি কি চলে যাব? না তোমার পাশে একটু বসব? আম্মা আমার হাত ধরে টেনে নিজের পাশ ঘেঁষে পিড়িতে বসালেন। গুমরে কেঁদে উঠলেন আম্মা। আমিও হুহু করে কেঁদে ফেললাম। আম্মা বলল, আম্মা মরে গেলেও তোর আব্বার বিদেশিনীকে কিছু বলিস না তোরা। তোরা তো আর ছোট নয়, নিজেকে নিজেই দেখে শুনে রাখতে পারবি। আর তোর আব্বা এবং সেও কিন্তু তোদের অবহেলা করবে না। এমন কথাই হয়েছে তোর আব্বার আমার সাথে। আমি নিস্তেজ গলায় জানতে চাইলাম, আম্মা তুমি কি মরে যাবে? মরণ কপালে যখন থাকবে, তখন আটকানোর সাধ্য কারো নেই রে মা। তুই সবার ছোট হলেও মায়ের বুঝদার লক্ষ্মী মেয়ে। সামনে ম্যাট্রিক পরীক্ষা তোর, ভালো রেজাল্ট করবি, পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবি তুই। মা আকাশের তারা হয়ে তোদের 3 বোনকে দেখব। তোরা মায়ের 7 রাজার ধন, বুকের মানি। আমার নারী জনম সার্থক তোদের জন্ম দিতে পেরেছি বলে। আম্মা আর কিছুই বলতে পারল না, চুপ হয়ে গেল। আমরা সবাই লক্ষ্য করে দেখলাম রাতে আব্বা সেই বিদেশিনীকে নিয়ে আম্মার রুমে ঘুমিয়েছে। ঘর ভর্তি অতিথি, তাই আম্মা ঘরের ভিতর এক চিলতে খালি জায়গায় ঘুমিয়েছে। পরের দিন সব অতিথি চলে গেল। নানি আম্মার জন্য রোদন করতে করতে বিদায় নিল। কায়সার ভাইয়ের সাথে বড় আপার একটু একটু প্রেম জমতেছে টের পাচ্ছি। কায়সার ভাই আমাকে আর সজনী আপার কাছে বড় আপার বিষয়ে নালিশ দিল দুষ্টু মিষ্ট চোখে। বলল, তোরা তো এখন আমার শালিকা, তোরাই বিচার করে এবার। অবনী এত গুটিয়ে থাকে কেন আমার কাছে আসলে? মনে মনে কিন্তু খুব চায় এই পুরুষটাকে, তা আমি অনেক বুঝি, কিন্তু উপরে উপরে এমন ভাব ধরে কেন?
সামান্য হাত ধরতে গেলেও লজ্জাপ্তি পাতার মতো চুপসে যায়। এভাবে চললে আমি 5 বছরেও বাবুর আব্বু ডাক শুনতে পারব না। কায়সার ভাইয়ের মুখে এটা শুনেই সজনী আপা বলল, ওমাগো, আমার বোন বেশি শর্মে মরে যাবে। কি সব কথা বললা? সজনী আপা সরে গেল কায়সার ভাইয়ের সামনে থেকে। কিরে উতলা রজনী, তুই ও কিছু শোনা আমারে? আমি আর কি শোনাবো ভাই? আব্বার ঘটনায় হয়তো আপার মন খুব খারাপ, সেটার জন্য তো আমিও ক্ষেপে আছি। বিয়ের আমেজটা সাঙ্গ হোক, তারপরেই কামরুল মিয়ার সাথে বোঝাপড়া আছে আমার। আমার চাচিরে সে এভাবে ব্যথার সমুদ্রে ফেলে পার পাবে না, অন্তত আমার কাছ থেকে। আচ্ছা কায়সার ভাই, আমি এখন যাই। আপনাদের দুই শিলপাটার মাঝে আমি আদা হয়ে পিষে যেতে চাই না। বলেই আমিও সরে গেলাম কায়সার ভাইয়ের সামনে থেকে। তারপরের দিন বিকেলে দাদি 1-2 কথায় আব্বার উপর বিরাট অসন্তোষ প্রকাশ করল দ্বিতীয় বিয়ে নিয়ে। আব্বাও এই প্রথম দাদির মুখে মুখে তর্ক করল, নানান যুক্তি খণ্ডন করে। আব্বা ক্ষেপে গেল আম্মার উপরে। কেন দাদিকে বুঝিয়ে ম্যানেজ করে রাখল না আগেই? তাহলে আজ মায়ের মুখে সে এসব কথা শুনতে হতো না। আম্মার সাথে আব্বার তর্ক এক পর্যায়ে সংঘাতে পরিণত হয়। আব্বা আম্মার গায়ে গায়ে হাত তুলে ফেল। এটা সজনী আপা দেখে আব্বার উপর চড়াও হল। আপা সেই বিদেশিনীকেও ভুলভাল ইংরেজিতে গালিগালাজ কর। সেজন্য আব্বা সজনী আপাকে এলোপাতারি মারল। আমি কায়সার ভাইকে ডেকে নিয়ে যাই। কায়সার ভাই আব্বার হাত ধরে ফেলতে বাধ্য হয়। আব্বা থেমে যায়। ফনা তোলা সাপের মতন ফোঁস করতে থাকে। পরের দিন সূর্য উঠার পরেই দাদি কায়সার ভাইকে নিয়ে রেজিস্ট্রি অফিসে যা এবং দাদি তার সমস্ত সম্পত্তি ভাগ করে দেয় সবাইর মাঝে। সেখানে আমার আম্মাও ছিল। দাদা দাদিকে অনেক ভালোবাসত এবং দাদা নাকি দাদিকে টিয়া পাখি বলেই ডাকত। তো দাদা সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সুস্থ থাকা অবস্থায় দলিল করে দিয়ে দেয় দাদির নামে। কেবল সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে আব্বাকে। দাদি আব্বাকে বঞ্চিত করার জন্যই এই ভাগ বাটোয়ারা করে ফেলেছে। জায়গার এই বিষয়টা আব্বা কিছুতেই জানতে পারেনি। একদিন ভোরে উঠে আমরা কেউই সজনী আপাকে খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য কোথাও আপার হদিস মিলল না। আম্মা অজ্ঞান হয়ে আছে আপার জন্য। পরে সজনী আপার বালিশের কভারের ভিতরে একটি চিরকুট পেলাম। আম্মার কাছে লিখা, আমার কলিজার আম্মা, আব্বা যেই কাহিনী করল তার জন্য তোমার ও আমাদের জীবনে দুর্যোগ নেমে এলো। আমি আর সহ্য করতে পারছি না আম্মা। বাড়িতে থাকলে তোমার উপর করা আব্বার নির্যাতন আমি মেনে নিতে পারবো না, আর প্রতিবাদ করতে গেলে অত্যাচারিত হয়। তাই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হলাম। আমি নরেশেকে বিয়ে করেছি। আমি তাকে ভালোবাসি। তার সাথে ইট কাঠের শহরে চলে যাচ্ছি। সে আমাকে সুখের কাছাকাছি রাখার চেষ্টার নিমগ্ন থাকবে আম্মা, ঠিক তোমার মতো। দোয়া করো মন চাইলে। আর পড়াশোনা করতে ইচ্ছে করছে না। এসএসসি পাস দিচ্ছি তো। মন্দ কি? আমাকে ক্ষমা করতে না পারলে অভিশাপ দিও। তুমি আমার মা, তোমার অভিশাপও আমার বেঁচে থাকার আশীর্বাদ হবে। ইতি, তোমার অপ্রিয় কন্যা সজনী। আমরা আর সজনী আপাকে খোঁজার চেষ্টা করলাম না। যে নিজ থেকেই হারিয়ে যা, তাকে খুঁজে পাওয়া যায় না। আম্মা কন্যা শোকে পাথর হয়ে গেলেন। নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেল। আমার আর অবনীর আপার দুচোখ সারাক্ষণ অশ্রুজলে ডুবে থাকে। দাদির ঘোলাটে চোখ আরও ঘোলাটে হয়ে গেল নাতনি শোকেও মাঝ বয়সে পুত্রের অনুচিত কর্মকাণ্ডে। আব্বার মাঝে বিশেষ কোনো ভাবান্তর বা আক্ষেপ পরিলক্ষিত হল না সজনী আপার জন্য। বরং মনে হয় কিঞ্চিত খুশি হয়েছেন ঘর থেকে একটা উৎখাত হল বলে। তার বিদেশিনীর ভাষা কেউ বুঝে না, তাই সে তার মতো করেই রুমে পড়ে থাকে আর টাইমলি টেবিলে এসে খেয়ে যা। আম্মা তো তার সামনেই আসে না কারণ ছাড়া। তার ও আব্বার থেকে দূরে দূরে থাকে। লুকিয়ে লুকিয়ে বাঁচে, গোপনে গোপনে কাঁদে। এদিকে দাদি ক্রমশ শয্যাশায়ী হয়ে গেলেন। শ্বাসকষ্ট বেড়ে গেল তার। সপ্তাহ না ঘুরতেই দাদি মারা গেল। দাদির শোক না কাটিয়ে উঠতেই আম্মা আমাকে এক বিকেলে ডেকে বললেন, তোর আব্বা তোর জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এনেছে। আমাকে বলছে তোকে জিজ্ঞেস করতে তুই রাজি কিনা। শুনে আমি ঘাবড়ে উঠলাম। আশ্চর্যের সপ্তাকাশে পৌঁছে গেলাম। হিসেব মিলাতে পারছি না কিছুতেই। আম্মার ব্যথা ভরা মুখখানির দিকে কোমল দৃষ্টি ফেললাম। মাথা নামিয়ে ছোট্ট করে বললাম, না আম্মা, আমি পড়াশোনা করতে চাই। আমার বিয়ের উপযুক্ত সময় এখনো হয়নি। আম্মা গমগম স্বরে বলল, এটা তো আমারও কথা, কিন্তু তারে কে বুঝাবে এটা। তার মাকে যা মান্য করত সেই রাস্তাও বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য। আম্মা ছন্দহারা স্রোতের ন্যায় দুলে দুলে চলে গেল আমার সামনে থেকে। মগ্ন হল মিছে মায়ার সংসারের কাজে। সজনী আপার কথা খুব মনে পড়ছে। জানি না কেমন আছে, কোথায় আছে সেই নরেশের সাথে। একটু পর আম্মার সাথে আব্বার বাজখাই গলার আওয়াজ শুনতে পেলাম। আমি পা টিপে টিপে সেদিকে গেলাম এবং চুপটি করে আড়ি পেতে রইলাম আব্বার কথাগুলো শোনার জন্য। তাহলে তার বিষয়ে আমি আর কিছুই জানি না। তুমিই বিয়ে দিও তোমার মেয়েকে। কি করেছ তুমি সংসারে পড়ে থেকে?
বাইরে থেকে মাসে মাসে টাকা দিয়েছি আর বসে বসে খেয়েছ? বলি বিদেশের মাটিতে কি টাকা রাস্তায় কুড়ালে পাওয়া যায়? পরিশ্রম করতে হয়নি? মেয়েদের ভালোভাবে শিক্ষা দিতে পারনি? একজন নিজের বিয়ের দিনেই বাবার দিকে চোখ তুলে কথা বল, আরেকজন ছেলের সাথে পালিয়ে গেল, আরেকটা হয়েছে অবাত। আর হ্যাঁ, জেনিফার বলছে সে গ্রামে থাকবে না, শহরে থাকবে, সেখানে বাসা নিতে। আর এই অসুস্থ পরিবেশে কি করেই বা থাকে? আমি বাইরে থাকতে তুমি বলছ ওকে বাড়িতে নিয়ে আসলে কোনো সমস্যা হবে না, ও ভালোই থাকতে পারবে, তুমি সব সামলে রাখবে। এই তার সামলে রাখার নমুনা? কি দেইনি আমি তোমাকে? কাল বা পরশু জেনিফারকে নিয়ে চলে যাব, চিন্তার কারণ নেই, আমি আগের মতোই খরচ দিব, দায়িত্ব তোমারই থাকবে সব সময়। আব্বা ফোঁস করে একটা তপ্ত শ্বাস ছাড়ল। আম্মার কোনো মৃদু কণ্ঠ ও শুনতে পেলাম না। আম্মার উপর আমার ভীষণ রাগ হল। আম্মা কি বোবা হয়ে গেল, নাকি আম্মার কাছে এই কথাগুলোর কাউন্টার দেওয়ার মতো কোনো কথাই নেই? আমি চড়ুই পাখির মতো ফুর্ত করে সরে গেলাম। পুকুর ঘাটে গিয়ে দপ করে বসে পড়লাম। এটা আমাদের আমপুকুর। এই পুকুরের পাড়টার অধিকাংশ স্থান নানা জাতের সব সুস্বাদু আমগাছ দ্বারা আবেষ্টিত। পাকা সিঁড়িতে দুপা ভিজিয়ে বসে মাথা তুলে উপরের দিকে চাইলাম। সূর্যটা ডুবু ডুবু সারা আকাশটা রক্তিম আভায় ছেয়ে গিয়েছে। আম্মার জন্য ভিতর হতে ঠেলে ঠুলে কান্না আসছে, কিন্তু আমার কান্নাগুলো দলা পাকিয়ে গলায় এসে বসে আছে। বের হচ্ছে না দেখে আমি আমার গলা টিপে ধরলাম শক্ত করে। কিরে, অভিমানে মরতে ইচ্ছে করছে সন্ধ্যাকে সাক্ষী রেখে? আচম্বিতে চেনা গলার স্বর শুনে হাত সরিয়ে নিলাম গলা থেকে। অভিমানী মুখে ঘাড় উল্টিয়ে চাইলাম। পাশের বাড়ির ভার্সিটি পড়ুয়া নোমান ভাই এবং আমার হাউস টিউট। আম্মা উনার কাছে আমাকে প্রাইভেট পড়তে দিয়েছে 1 বছর ধরে। নোমান ভাই আমাকে পছন্দ করে খুব, আমিও মনে মনে করি, কিন্তু বুঝতে দিই না। জেদি কণ্ঠে বললাম, চুম্বকের মতো আটকে আছেন কেন আপনি? এটা চিড়িয়াখানা, বিরল প্রাণী দেখছেন? এই অসময়ে আমাদের বাড়ির পথে কি? তোর ভাষায় উত্তর দিই, ইয়েস, এটা চিড়িয়াখানা। আর বিরল প্রাণীটা হলি তুই। তোকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না, রাতে ঘুমাতে সমস্যা হয় আমার, তাই দেখার জন্যই এই পথ দিয়ে বাড়ি যাচ্ছি। কাল থেকে পড়তে যাবি, বিয়ের উৎসবের বাহানায় আর কত ফাঁকি দিবি? পরে তো ডাব্বা মারবি, কেউই বিয়ে করবে না, আমারই করতে হবে বিয়ে তোকে। গেলাম, ঘরে যা বলছি। শাসনের ভঙ্গিতে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বললেন কথাগুলো। আমি শর্মে মরে গেলাম। এত বেশরম পুরুষ, এত ঠোঁটকাটা প্রেমিক, মুখে কিছুই আটকায় না, যখন যা আসে মনে মুখ দিয়ে বলে ফেলে। আমি হাতের কাছে পড়ে থাকা ছোট একটি পাথর ছুঁড়ে মারলাম নোমান ভাইয়ের দিকে। উনি ক্যাচ ধরে ফেললেন হাত উঁচিয়ে, বিজয়ের হাসি দিয়ে বললেন, শান্তি পেয়েছিস তো? তুই শান্তি পেলেই আমার শান্তি। শীষ বাজাতে বাজাতে দ্রুত পায়ে চলে গেল নোমান ভাই। চারপাশ জুড়ে আধার ঘনিয়ে এলো, টেরই পেলাম না। আম্মা এগিয়ে এলো, সজাগ কণ্ঠে বলল, কিরে রজনী, পুকুর ঘাটে বসে আছিস কেন? এমনিতেই আম্মা, ভালো লাগছে না। মেজ আপার জন্য পরান্তা খালি পড়ে। আম্মা আমার কাছে গিয়ে বসলেন, আমার পিঠের উপর হাত রাখলেন, নিজের বুকের দিকে ভিড়িয়ে নিলেন আলতো করে। আমি মুখ গোছ করে আম্মার দিকে চেয়ে বললাম, আব্বা যখন অন্যায়ভাবে এতগুলো কথা তোমাকে শুনালো, তুমি কেন অক্ষমের মতো চুপ করে রইলে আম্মা? কেন বলনি? উনি বিদেশে শ্রম দেয়, তুমিও সংসারে শ্রম দা। যার দায়িত্বে যেই কাজ, তাকে সেই সব কাজ করতেই হবে। এটা এত ফলাও করে বলার মতো কিছুই নয়, এটাই সিস্টেম। তার শ্রমের মূল্য আছে, তোমার শ্রমের মূল্য নেই। সকাল থেকে রাত অবধি তুমি যে সংসারের ঘানি টেনে যাচ্ছ, সেই শ্রমের সম্মানী হিসাব করলে প্রতি মাসে তুমিও বড় অঙ্কের স্যালারি পাও আম্মা। সে তো জন্ম দিয়েই খালাস 3 জনকে, বাকি সব কে করে আম্মা? তুমি করছ। কেবল জন্ম দিলে আর মাসে মাসে দান খয়রাতের মতো টাকা পয়সা দিলেই পিতা হওয়া যায় না। উনি একজন অযোগ্য ব্যর্থ পিতা আমার চোখে। আম্মা চোখ বড় বড় করে আমার দিকে ঠায় চেয়ে রইল দ্বারকাকের মতন। আমি কিভাবে এত কথা বলতে শিখেছি ভেবেই মনে হয় আম্মা অবাক হয়ে গেল। পড়াশোনায় ভালো আমি, কথার পিঠে কথা বলতে শিখেছি, যুক্তি খণ্ডন করতে শিখেছি। আমি অবনী নয়, মার খেয়ে চুপ করে থাক। আমি সজনী নয়, না বুঝে ঘাড়তারামি করে অযৌক্তিক কথা বল। আমি রজনী, শান্তি, অনেকটা ইন্ট্রোভার্ট, কিন্তু বোকানো, সিচুয়েশন বুঝে পা ফেলতে পারি। এটা আম্মার কাছ থেকেই শিখেছি। আম্মার শরীরের সাথে লেগে লেগে ঘরে চলে এসেছি। নতুন বিয়ে, কায়সার ভাইও বাড়িতে, তাই বড় আপা আমাদের ঘরে আসতে পারছে না। আমি সেদিকে গিয়ে সব বলতে পারছি না, কিন্তু বড় আপাকে সবকিছু জানানোর জন্য মনটা খুব আকুপাকু করছে। কারণ আব্বার সেদিনের কথায়ও বেশ স্পষ্ট হল তার দ্বিতীয় বিয়ের বিষয়ে আম্মা সব জানে এবং আম্মার সম্মতি নিয়েই কাজটি ঘটেছে। আপাসহ আম্মার থেকে এই বিষয় জানতেই হবে।
2 দিন পরে আব্বা তার বিদেশিনীকে নিয়ে শহরে চলে গেল। আব্বা চলে যাওয়ার পরে আম্মা আর্তনাদ করে কাঁদল আব্বার জন্য। এতটা বছর স্বামীকে চোখের সামনে পেয়ে দেখেই গেল কেবল দূর আকাশের তারার মতন, না কাছে যেতে পারল, না ছুঁয়ে দেখতে পারল। এই বিরহ যন্ত্রণা আমার আম্মাকে শুকুনের মতো খাবলে খাবলে খেল। আম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, সারাদিন বিছানায় পড়ে থাকে নির্জীবের ন্যায়। আব্বা চলে যাওয়ার 1 সপ্তাহ পর কায়সার ভাই শহরে চলে গেল। এই সুযোগের অপেক্ষাটুকুর জন্যই আমি এই কয়দিন ছিলাম। আপা বড় চাচির থেকে বলে আমাদের ঘরে চলে আসলো আম্মাকে দেখাশোনা করার জন্য। রাত বেড়ে যাচ্ছে, অসুস্থ আম্মার 2 পাশে আমরা 2 বোন বসে আছি পাহারাদারের মতন। আম্মার সারা মুখ জুড়ে এক ক্রুশ অন্ধকার হামলে পড়েছে। আমাদের 2 বোনের শত অনুরোধে আকুতিতে আম্মা মেলানো ঠোঁট ফাঁক করতে বাধ্য হল। বলতে লাগল, যেদিন বউ হয়ে এলাম তোর আব্বার ঘরে, তখন ভরা পূর্ণিমা চলছে, উঠান ভরা থি আবেগী জোছনা। একদিন সারা রাত আমরা 2 জন চাঁদের আলোয় ঘুমিয়েছিলাম। বয়স তখন কতি বা হবে, 88 বলা যায়। মনের ভিতরে উথাল পাতাল আবেগ, অনুভবে, অনুভূতিতে, স্পর্শে আমার জীবনের প্রথম পুরুষ ছিলেন তিনি। সেই রাতে আমরা অনেক গল্প বলি, উনিই বেশি বলেছে। আমি কেবল অপার মুগ্ধতা নিয়ে উনার কথা শুনে গিয়েছি। তখন কথা প্রসঙ্গে উনি আমাকে বলল, বু তোমাকে পেয়ে সত্যিই আমার পুরুষ জনম সার্থক। তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি, বল তুমি কি চাও আমার কাছে। তখন কোনো কিছু না বুঝেই না ভেবেই আমি উনার মাথা ছুঁয়ে বলে ফেলি, আপনার ভালো থাকাই আমার একমাত্র চাওয়া ও এক দুনিয়া পাওয়া। বলেন আপনি কি চান আমার কাছে? আমি কিভাবে সুখী করতে পারি আপনাকে? উনি আমার হাতকে উনার মাথায় আরো মজবুত করে চেপে ধরলেন। বললেন, সত্যি বলছ বু? বললাম, 1000 সত্যি, লাখো কোটি সত্যি। বলেন, এখন কি চাইব? তোলা থাকুক যত্নে, যদি কোনোদিন তোমার থেকে কিছু চাইবার মতো অবস্থা হয়, সেদিন অবলীলায় চেয়ে নিব, ফিরিয়ে দিবে না তো আবার। বললাম, জীবনেও না, মরণেও না। তখন খুনাক্ষরেও বুঝতে পারিনি যেচে আমার দেয়া প্রতিশ্রুতি আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে, যার পরিণাম আজকের এই পরিণতি। আম্মা একটু থামলেন, পানি খেতে চাইলেন পিপাসিত পথিকের ন্যায়। পানি ভর্তি মাটির কলসি ও জগ আম্মার শিয়রেই রাখা ছিল। আম্মা আবার মাটির কলসির পানি খেতে তৃপ্তবোধ করেন। আম্মা নলকূপের পানি কলসিতে ভরে রাখেন আগের দিন। 24 ঘন্টার ব্যবধানে সেই জমা পানি প্রচুর ঠান্ডা হয়ে যেত। আম্মা আগে থেকেই প্রচুর পানি পান করেন। আপা আম্মার মাথা তুলে ধরে পানি খাওয়ালো। আম্মা মাথা হেলে দিল বালিশের উপরে। আমরা আম্মাকে আর জোর করলাম না বলার জন্য। আম্মার ব্যথাতুর গল্পের সারবস্তু আমাদের চোখের সামনে দীপ্তিময় প্রদীপের মতন জলজল করে জ্বলছে। আমরা চেয়েছি আম্মা ঘুমিয়ে পড়ুক, আর বলতে হবে না। কিন্তু আম্মা ঘুমালেন না। ক্ষীণকায় ঘোলাটে চোখে পিটপিট করে চাইলেন আমাদের 2 বোনের দিকে। দুর্বল স্বরে বলতে লাগলেন গল্পের বাকি অংশ। অতি অল্প সময়ে উনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, উনিও অনেক ভালোবাসত আমায়। আমাদের দাম্পত্য জীবন ছিল সবার চোখে ঈর্ষণীয়, সম্পর্ক ছিল গতিশীল। উনি আমায় সারাক্ষণ চোখে হারাত। এই ভিতরে সময়ের রথে চড়ে পরপর তোরা 3 বোন জন্ম নিস, তবে শুরুতে একটা পুত্র সন্তান হয় আমাদের। দুর্ভাগ্যক্রমে সে আতুর ঘরেই অর্থাৎ 15 দিনের মাথায় মারা যায়। এরপর সে আর কোনো সন্তান নেয়নি, কারণ তার ভয় ও বিশ্বাস ছিল এরপর যা হবে কন্যা সন্তান হবে। আমিও আর জোর জবরদস্তি করিনি, কেননা যদি আসলেই কন্যা সন্তান হয়, তখন উনার অবহেলার শিকার হব মা মেয়ে 2 জনেই। রজনী জন্মাবার পর হতেই লক্ষ্য করি দিনে দিনে আমার প্রতি উনার সমস্ত আবেগ, মায়া, মমতা, দায়িত্ব, যত্ন কোথায় যেন কর্পূরের মতো মিলিয়ে গেল, কোনো সুদূরে ভেসে গেল শুকনো খড়কুটোর মতন। আমি আর উনার ভালোবাসার তল খুঁজে পাই না। জেনিফারকে বিয়ে করেছে তোর আব্বা 2 বছর হয়েছে। জেনিফার ডিভোর্সি ছিল, আমাকে জানিয়েছে 6 মাস আগে। সে জেনিফারের বাবার কোম্পানিতে জব করত, আর তোর আব্বা নাকি সেখানে অন্য একজনের কি ভুলের কারণে ফেসে যায়, এবং তোর আব্বার জন্য সেই কোম্পানির বিরাট ক্ষতি হয়। তখন তোর আব্বার চাকরি চলে যাওয়ার অবস্থা হয়, আর চাকরি চলে গেলে সে নিজেও কিভাবে চলবে, আমাদের ও পথে বসে যেতে হবে। অন্য কোম্পানিতে গিয়ে চাকরি করার মতো সিচুয়েশনও ছিল না। এদিকে জেনিফার থেকে প্রস্তাব আসে, তাকে বিয়ে করলে চাকরি যাবে না, বেতন ও কাটা হবে না, তাদের লস কমিয়ে আনতে। জেনিফার তোর আব্বাকে পছন্দ করত শুরু থেকেই, নানা কারণে তাদের দেখা হতো, কথা হতো, এভাবে সখ্যতা ঘনিষ্ঠতায় রূপ নেয়। আরেকদিকে তোর আব্বা একটি পুত্র সন্তানও চেয়েছে। সে এখন সন্তান সম্ভবা, হয়তো জেনিফারের মাধ্যমে তার সেই ইচ্ছা হবে। আমাকে যেদিন বিষয়টা জানালো, তার আগে মনে করিয়ে দিল বহু বছর আগে চাঁদের আলোকে সাক্ষী রেখে এক রাতের কথা। আমি তোর আব্বাকে অনেক ভালোবাসি, তার চাওয়াকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য আমার ছিল না। হ্যাঁ, তোরা হয়তো বলবি আমি কেন শক্ত অবস্থান নিইনি,
কেন অবলার মতো অবলীলায় তার চাওয়াকে প্রাধান্য দিয়েছি? বলতে পারিস? আমি মাথা পেতে নিব। আমি নারী, আমি স্ত্রী, আমি তার মায়াতে, এই সংসারের মায়াতে, তোদের মায়াতে আটকে গিয়েছি বড়শির আধারের মতো। তোর আব্বা বলছিল আমি তার হৃদয়ে আগের স্থানেই রব সারাটা জীবন, কিন্তু তার ওকথা মিথ্যা ছিল, শুধুই মুখের কথা ছিল। এতটা বছর পর বাড়িতে এলো, অথচ আমার হাতটুকু ধরার অনুভূতিও তার মাঝ থেকে বিলীন হয়ে গেল আমার জন্য। আমি কার জন্য এত বড় ত্যাগ দিলাম? এই দুঃখ নিয়ে আমি যে আর বাঁচতে পারছি না মারে। আম্মা ফুফিয়ে কাঁদতে লাগলেন ছোট বাচ্চার মতন। আমরা দুই বোন আম্মাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পরের দিন প্রভাতকালেই আমি উঠে নরেশের বাড়িতে চলে গেলাম। বড় আপা ঘরের সব কাজ করতে লাগল। নরেশের মাকে বললাম, আপনার ছেলে যোগাযোগ করলে বলবেন আমার আম্মা মৃত্যু শয্যাশায়ী, দেখতে চাইলে যেন আপাকে বাড়িতে এনে দেয়। তিনি বসতে বললেন। আমি না বসেই হনহন পায়ে তাদের বাড়ি ছেড়ে চলে এলাম। আসতে আসতে ভাবি, পৃথিবীতে সত্যিই কি প্রতিটি মানুষ সুখের নাগাল অবধি পৌঁছাতে পারে? হয়তো না, সবাই সুখের কাছাকাছি যেতে পারে বড় জোর। বাড়িতে চলে গেলাম। পরের দিন দুপুরেই দেখি সজনী আপা হাজির বাড়িতে। নরেশ তাদের বাড়িতে চলে গেল। আপা রুগ্ন আম্মার পায়ে পড়ে অঝরে কাঁদল। আম্মা তার মাথায় আশীর্বাদের পরশ বুলিয়ে দিলেন। বাকি ঘটনা এক সপ্তাহ পরে। এক রোদ পোড়া নির্জন দুপুরে আম্মা পরপারে পাড়ি জমালেন তার আদরের তিন কন্যাকে ছেড়ে ও স্বামীর ভালোবাসা না পাওয়ার অসীম দুঃখ বেদনা নিয়ে। দূরে থাকা আব্বা ও কায়সার ভাই থেকে শুরু করে সবাইকে টেলিগ্রাম করা হল। কাছের আত্মীয়দের খবর জানানো হল লোক মারফতে। সবাই এল। আমরা তিন বোন আম্মার পায়ে লুটিয়ে পড়ে গগন কাঁপানো আর্তনাদ করে যাচ্ছি। একটু দূরে দাঁড়িয়ে নোমান ভাই আমার দিকে চেয়ে নির্বে কেঁদে যাচ্ছেন। ইশারায় বুঝিয়ে দিলেন, তোর জন্য আমি আছি রজনী। আমি তোকে সুখের কাছাকাছি নিয়ে যেতে পারব, পুরোপুরি সুখী করতে না পারলেও। আব্বা জেনিফারকে নিয়ে আসলেন। লোক দেখানো কিছু অশ্রু ছাড়লেন। আম্মার দাফন সম্পন্ন হয়ে গেল। বিকেলে দুধ চা বানানো হলো কারো কারো পছন্দে। আব্বার ও দুধ চা ভীষণ পছন্দ। সজনী আপার হাত থেকে আব্বার চায়ের কাপ আমি নিলাম। আব্বা তৃপ্তি ভরে খেলেন। এর কিছু সময় বাদে আব্বার মাঝে কেমন দুলুদুলু ভাব দেখা দিল। তিনি বিছানায় কাত হয়ে পড়ে গেলেন। উনার বুক ব্যথা আরম্ভ হল। অসম্ভব যন্ত্রণার মধ্য দিয়ে আকস্মিকভাবে কিছু সময়ের মধ্যে আব্বাও মারা গেল। ডাক্তার ডাকা হল। জানা গেল আব্বা বিষ খেয়েছে, তাই মারা গিয়েছে। হাজার হাজার মানুষ আমাদের ঘরে উঠানে গিজগিজ করছে সিনেমা হলের মতো। জেনিফার আব্বার বুকের উপর পড়ে কান্না করছে। আমরা আব্বার জন্য কাঁদছি না, আম্মার জন্য কলিজা ফেটে যাচ্ছে আমাদের। নোমান ভাই এসে আমাকে শান্ত করার চেষ্টা কর। কায়সার ভাই এসে আপাকে ও নরেশ ভাই এসে সজনী আপাকে নিয়ে গেল। এখানে সুখ নেই, সেখানে সুখের পরশ কিভাবে পাওয়া যায়? গল্পটি এখানেই শেষ হয়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।